হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিন্টু, আমিও খুব ভালো আছি। গাইস, কেমন কি গরম পড়েছে প্লিজ আমাদের একটু কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই। আমাদের এখানে যা গরম পড়েছে কিচ্ছু বলার নেই। অবশ্যই গাইস, খুবই গরম পড়েছে এইখানে। মানে এই গরমের মধ্যে যে কি করব কি না করব কিছুই বুঝে বুঝতে পাচ্ছি না। আরো তো টাইম আছে গরম পড়ার। আর গাইস, তোমাদের এই গরমে কেমন কাটছে একটু আমাদের প্লিজ কমেন্টে জানিও। আর গরমে একটু মানে এদিক ওদিক দেখাশোনা করেই চলাফেরা করো, অবশ্যই। কারণ কি গরমটা খুবই বেশি পড়েছে। এই গরমের মধ্যে অতিরিক্ত পরিমাণে জল খাওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কারণ অতিরিক্ত পরিমাণে জল খেতেই হবে। অবশ্যই, না হলে শরীরে অনেকটা ক্ষতি হয়ে যাবে। অনেকটাই গাইস, অনেকটা হাই মানে শরীরটা ড্যামেজ হয়ে যাবে আর কি। তো গাইস, তোমরা কেমন আছো আমাদের অবশ্যই জানিও। আমরা খুবই ভালো আছি। আর ঈদ তো চলেই গেল, এখন কার কেমন লাগছে প্লিজ একটু আমাদের কমেন্টে জানিও। মানে ঈদ চলে গেছে, রমজান চলে গেছে, কার কার মনের মধ্যে একটু খারাপ লাগছে একটু আমাদের অবশ্যই জানিও। আর গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই সুন্দর ভিডিওটা, খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এটা খুবই ইন্টারেস্টিং। না আজকে ফানি নিয়ে এসেছি, না আজকে কোনো গান রিভিউ নিয়ে এসেছি, আজকে নিয়ে এসেছি অন্য আলাদা একটা টপিকের ভিডিও। ভিডিওটা হচ্ছে ভারত ভার্সেস বাংলাদেশের যুদ্ধ হলে কে জিতবে, ভারত না বাংলাদেশ, কে জিতবে? এটা আমাদের প্রশ্ন, কে জিতবে? অবশ্যই গাইস, এটা আমরা চাই না যে দু দেশের মধ্যে ঝামেলা হোক। অবশ্যই আমরা চাই না, আমরা কখনোই চাইবো না যে দু দেশের মধ্যে ঝামেলা হোক। আমরা চাই যে দুটো দেশ যেন একসঙ্গে মিলেমিশে থাকতে পারে। তো গাইস, আমরা এটাই চাই না, কখনোই চাই না। কিন্তু এখানে বলছে যে যদি ভারত বাংলাদেশের যুদ্ধ কোনোদিন হয় তাহলে কে জিতবে, বাংলাদেশ সামরিক বেশি নাকি আমাদের ইন্ডিয়ার সামরিক বেশি? তো অবভিয়াসলি গাইস, বাংলাদেশের সামরিক সেরকম একটা বেশি না, কিন্তু ওনাদের ক্ষমতাটা অতিরিক্ত। অবশ্যই অনেকটাই ওদের ক্ষমতা। অবশ্যই গাইস, ওদের ক্ষমতা অতিরিক্ত। কিন্তু ইন্ডিয়ার সৈনিক যতই হোক না কেন, আমরা ওটা জানি না যে ক্ষমতা কতটা। আমি বাংলাদেশে একটা ভিডিও দেখছিলাম, সেখানে খুবই ক্ষমতাশালী আমরা দেখতে পেয়েছি। তো এই ভিডিওটাও দেখবো আমরা যে বাংলাদেশ শক্তিশালী না ইন্ডিয়া শক্তিশালী, আর যদি যুদ্ধ হয় কে জিতবে, মানে জিতবে কে, বাংলাদেশ নাকি ভারত? তো গাইস, আমরা এই ভিডিওটাই আজকে দেখতে যাবো। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর গাইস, বেল আইকনটা অল করার একটাই উদ্দেশ্য, যাতে কোনো মানে ভিডিও তোমাদের মিস না যায়। আমরা যখনই ছাড়বো তখনই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর তোমরা কমেন্ট করো যে কি বিষয়ে তোমাদের ভিডিও লাগবে, আমরা সেই বিষয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। অবশ্যই গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর চলো ভিডিওটা আজকে বেশি দেরি না করে শুরু করার আগে একটা কথা বলি, এই ভিডিওটার মেন লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো গাইস, চলো আজকের মতন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধ লাগলে কে জিতবে? আর আপনি কি জানেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে জমের মতো ভয় পায়? বাংলাদেশের বর্ডার গার্ডদের শক্তি বেশি নাকি ভারতের বর্ডার গার্ডের শক্তি বেশি? ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ লাগলে কোন শক্তিতে ডক্টর ইউনূসের বাংলাদেশ ভারত থেকে আগানো আছে? এই সকল বিষয় সম্বন্ধে জানতে হলে আমাদেরকে বাংলাদেশ আর ভারতের অতীতের একটি যুদ্ধের ঘটনা জানতে হবে। প্রিয় দর্শক, চলুন ওই ঘটনাটি জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না কাউকে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সবসময় যুদ্ধ লেগেই থাকে। বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ডদের কিছু মনেই করতো না। শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজেপিকে কোনো সম্মানই দেয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সম্মুখ যুদ্ধে কে সেরা, বিজেপি নাকি বিএসএফ? আমি যদি বলি বিএসএফ এর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী, তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না। প্রমাণ সহ দেখতে পারেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী। বিএসএফ এবং বিজেপির মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলোর ফল দেখলে বোঝা যায় বিএসএফ শক্তিশালী নাকি বিজেপি শক্তিশালী। এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বড়াইবাড়ি যুদ্ধ। এই যুদ্ধের লোমহর্ষক কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বিএসএফ কতটা ভীত। যারা বিজেপিকে ভালোবাসেন তারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। 2001 সালের 18 এপ্রিল এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই সময় কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল, কয়েকদিন ধরে উত্তেজনা চলছে ভারত বাংলাদেশ সীমান্তে। এই ছোট লোক বাংলাদেশিদের একটি শিক্ষা না দিলে নয়। নিচু একটি দেশ হয়ে তার আবার চোখ রাঙানো কোন সাহসে? বাংলাদেশের এই চোখটা গেলে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের ঘরবাড়ি, ফেলতে হবে হাজার হাজার লাশ, রাতের আধারে জায়গাটাকে শ্মশান বানাতে হবে। কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য।
তারা পরিণতি জানলে কখনোই বাংলাদেশের মধ্যে পা বাড়ানোর সাহস করত না। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 23 বছর আগে। কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে। বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল, আর তার ঠিক সঠিক জবাব দিয়েছিল বিডিআর তথা বিজিবি। 300 জন বিএসএফকে রুখে দিয়েছিল মাত্র 11 জন সাহসী বিজিবি সৈনিক, আর বিজিবিকে সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসীরা। অফিসার সহ মোট 16 জন সেনার লাশ নিয়ে সেদিন ভারতের লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল বিএসএফ। বড়াইবাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে, সে যুদ্ধের গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, আর বিজিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে হাজার গুণে। 1971 সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএসএফ এর সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ রয়েছে। 2001 সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে, কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ চুক্তির অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারোরই। বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করার কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ। রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদুয়াকে ভারত একসাথে সংযুক্ত করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা। বিজিবির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তাই 2001 সালের 16 এপ্রিল 400 বিডিআর সদস্যের একটি ফোর্স পাদোয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং বিএসএফকে লক্ষ্য করে মাত্র 6টা গুলি করতে বিএসএফ সারেন্ডার করে দেয় এবং বিডিআর পুনরায় পাদোয়া নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখানে একটি বিষয় হচ্ছে, বিজিবির পূর্বের নাম ছিল বাংলাদেশ ডিফেন্স রাইফেলস, এরপর পূর্বের বিডিআর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে। এই ঘটনার পর বিডিআর সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ, কিন্তু পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদোয়া থেকে 80 কিলোমিটার দূরে বড়াইবাড়ি গ্রামে অনেক বিএসএফ ঢুকে পড়ে। তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র। এমনিতেও বড়াইবাড়ি গ্রামের মানৈকাচর এলাকার সীমান্ত ঘেঁষা 226 একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের। বেশ কয়েকবার এই জায়গাটিকে ভারত নিজেদের বলে দাবি করেছে। তাই পাদোয়াতে বিডিআর এর কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার। ঘটনার সময় ভারতের মানৈকাচর সীমান্তের এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র 11 জন বীর সৈনিক। তারা ছিলেন লাইফ সুবেদার আবদুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, ল্যান্স নায়েক ফজলুল হক, সিএফআই মোয়াজ্জিম হোসেন, ইদ্রিস আলী, আব্দুল হামিদ, লিটন মিয়া, ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, বদরুজ্জামান, নায়েক জালাল উদ্দিন মিয়া এবং সিএফআই ইশাক। এই 11 জনের মধ্যে রাতের বেলায় 4 জন পাহারা দিচ্ছিল। ভোর 4টার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে। এই কথা শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হতে বলেন। ভোর 5টার দিকে প্রায় 300 বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিক দিয়ে ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি। হাবিলদার নজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিন গান নিয়ে ফায়ার করতে। কিছুক্ষণ পর বিএসএফ গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ। বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে, আর বিজিবি 4টি ব্যাংকের থেকে তাদের উপরে মেশিন গান চালাতে থাকে। বিডিআর এর কাছ থেকে এরকম জবাব আসতে পারে তা কল্পনা করতে পারেনি বিএসএফ সৈনিকরা। তাই তারা কিছুক্ষণের জন্য থমকে গেছিল এবং একটু পর আবার গুলি করতে শুরু করলো। বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন। সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মধ্যে আগুন জ্বলে ওঠে। তারা চিন্তা করলো প্রাণ গেলে যাক, তবুও বাংলাদেশের একটি ধূলিকণাও তাদের হাতে পড়তে দেয়া যাবে না। 10 জন বিডিআর জীবন বাজি রেখে বিএসএফ এর সাথে লড়াই শুরু করে। একবার চিন্তা করুন তো, মাত্র 10 জন বিডিআর ভারতের 300 থেকে 400 বিএসএফ এর সাথে যুদ্ধ করছে। এটি কোনো সিনেমা নয়, আবার এটি কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। বিডিআর এর গতির তীব্রতায় বেসামাল হয়ে পড়ে বিএসএফ। তারা বুঝতে পারে অবস্থা বেগতিক হয়ে গিয়েছে, যার কারণে তারা পিছু হটতে থাকে। বিডিআর এর ব্রাশ ফায়ারে একের পর এক লাশ পড়ছিল বিএসএফ সৈনিকদের। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যেই পাশের জিহরমারি ক্যাম্প থেকে 6 জন বিডিআর বড়াইবাড়ি গ্রামে চলে আসে এবং সেই 10 জন বিডিআর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। নতুন 6 জন লোকবল যুক্ত হওয়ায় বিডিআর এর আক্রমণের তীব্রতা আরও বাড়তে থাকে। অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছোতে থাকে। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল। বিএসএফ পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি মর্টার শেল গ্রামের বাড়িগুলোর উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল। এইসব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে থেকে সরে গিয়েছিল। বিএসএফ এর তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বড়াইবাড়ি গ্রামের 69টি বাড়ি।
ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 200 কোটি টাকার সম্পদ। বিডিআরের ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুতগতিতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়ি গিয়ে পৌঁছায়। তারা সবাই মিলে বিএসএফকে রুখে দিয়েছিল। তবে মূল কাজটি করেছিল বড়াইবাড়ি গ্রামের 11 জন সাহসী বিডিআর সৈনিক। এই সম্মুখ যুদ্ধে বিডিআরের ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান, সিপাই মাহফুজুর রহমান ও সিপাই আব্দুল কাদের শহীদ হন। অন্যদিকে বিএসএফ এর সৈনিকরা মারা যায় 16 জন। এই 16 জন বিএসএফ এর লাশ ফেলে পেছন ফিরে পালিয়েছিল ভারতের 200 থেকে 300 বিএসএফরা। এই যুদ্ধে এতদিন পেরিয়ে গেলেও বড়াইবাড়ি গ্রামের মানুষের কাছে এটি এখনও আতঙ্কের বিষয়। এই ঘটনা মনে পড়লে তাদের গা শিউরে ওঠে। আবার সেই সঙ্গে তারা গর্বিত হয় বিজিবির সাহসী যোদ্ধাদের কথা মনে করে। বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, সংখ্যায় কয়েক গুণ হতে পারে বিএসএফ, কিন্তু দেশকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহসিকতা, সেটা বিডিআরের ওই 11 জন সৈনিকের মধ্যেই ছিল। সেই সাহসিকতার জোরে আজ থেকে 23 বছর আগে 11 জন বিডিআর রুখে দিয়েছিল 300 জন বিএসএফকে। ভারত যে শুধুমাত্র সিনেমাতেই পারে সেটা আরও একবার প্রমাণিত হয়েছিল। বর্তমানে শেখ হাসিনা সরকার পরিবর্তন হওয়ার পর বিজিবি বা বিডিআর আবারও উঠে দাঁড়িয়েছে। বিএসএফকে কড়া জবাব দিয়েছে বিজিবি। তো এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন বিজিবি কতটা শক্তিশালী এবং তাদের বুকে কতটা সাহস রয়েছে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। অবশ্যই আর আমরা জানতাম না যে বাংলাদেশ সৈনিক এতটা পরিমাণে পাওয়ারফুল। অবশ্যই এতটা পরিমাণ, মানে যে এরকম ভাবে যে 300 জন সৈনিককে যে এরকম ভাবে ভাগিয়ে দিতে পারে মাত্র 13 জন কি 14 জন সৈনিক, মানে এটা ভাবনীয় বিষয় একটা। তো বাংলাদেশ বর্ডার সিকিউরিটি মানে কি বলে, বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ, তো তাদেরকে আমি শ্রদ্ধা জানাই যে তারা এতটা পরিমাণে সাহসী। অবশ্যই এবং আমরা এটা শুনেছি যে বাংলাদেশ অনেকটা মানে ওরা হাত দিয়েও অনেকটা ভালোভাবে মারামারি করতে পারে, মানে বিনা অস্ত্র ছাড়াই। তো ওরা কোথা থেকে যেন ট্রেনিং নিয়ে আসে, খুব প্রশিক্ষণভাবে ট্রেনিংটা নেয়। মানে গাইজ, এটা হচ্ছে বর্ডারের বিএসএফ দিয়ে নিয়ে এবং বিজিবি নিয়ে এদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তো সেটা দেশের বলে টেনে নেওয়া কোনো মানে না, কারণ এটা একটা জিনিস না যে আমরা দেশের ইস্যু বলে টেনে নেব। দেশের ইস্যু মানে হচ্ছে আমরা দেশের মানে পুরো দেশটাকে দখল করব, সেটাকে বলা যায় যে যুদ্ধ। তো এটাকে যুদ্ধ বলা আমার পক্ষে সম্ভব না। এটাকে বলা চলে যে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে সংঘর্ষ হওয়া। হ্যাঁ, এটা বলতে পারো যে বিএসএফ হয়তো ওদের সঙ্গে গাদ্দারি করেছে, যে 300 জন সৈনিক নিয়ে গিয়ে ওদের মারতে গিয়েছে। এটা ভুল। কারণ কি গাইজ, 300 জন সৈনিক কথায় 13 জন কি 14 জন 15-16 জন লোক হয় নাকি একভাবে? তো সেটাই আমরা বলতে চাইছি, যদি ওইখানে বিএসএফ 300 জন, বিজিবি 300 জন থাকতো, তাহলে একটা সংঘর্ষের মুহূর্ত হতো। 300 জনকে 13 জন থেকে 14 জন মিলে হারিয়ে দিয়েছে বা তাড়িয়ে দিয়েছে ওইখান থেকে। তো গাইজ, খুবই সুন্দর লেগেছে ভিডিওটা। আর দেশের যুদ্ধ আমি চাই যে না হওয়াটাই বেটার। আমরা চাই না যে মানে দেশের মধ্যে যে যুদ্ধটা হলে পরে একটা জিনিসই হবে, দেশের অর্থনীতির ক্ষতি হবে, দেশে ঘরবাড়ির ক্ষতি হবে, মানুষ জনতার ক্ষতি হবে। দেশের কোনো ফারাক হবে না দোস্ত, মানে বন্ধুরা, কোনো ফারাক হবে না। মানে দেশের কি হবে, দেশের তার কাঁটাটা উঠে যাবে। এবং ধরুন বাংলাদেশ জিতে গেল কিংবা ইন্ডিয়া জিতে গেল, ইন্ডিয়া বাংলাদেশের জায়গাটা নিয়ে নেবে, তখন ইন্ডিয়ার আয়ত্ত একটু বড় হয়ে যাবে, কিংবা বাংলাদেশ ইন্ডিয়ার জায়গা নিলে বাংলাদেশের আয়ত্ত একটু বড় হয়ে যাবে। এটাই গাইস, তাছাড়া আর কিচ্ছু হবে না। মানে হলে পরে কি হবে, তোমাদের মতন সাধারণ মানুষ মারা যাবে, অর্থনীতির ক্ষতি হবে, ঘরবাড়ি ভেঙে যাবে, ক্ষতি হবে। যেরকম ইসরায়েলে চলছে সেরকম অবস্থা হবে গাইস। ইসরায়েল তো না, ফিলিস্তিনের যে ঘটনা হয়েছিল, তো ফিলিস্তিনের ওরকম অবস্থা হবে। তো আমরা চাই যে যুদ্ধটা না হওয়াটাই বেটার। তো আমার সঙ্গে কারা কারা সহমত আছো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে তাহলে থাকো, খুবই সুন্দর ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। আর কি বিষয় ভিডিও লাগবে সেটা আমাদের অবশ্যই জানিও, আমরা অবশ্যই নিয়ে আসবো। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে লাইক করে বুঝিয়ে দিও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমরা, টাটা।